কল্পনা করুন আপনার পকেটে থাকা স্মার্টফোনটিও পাওয়ার ব্যাংকের চেয়ে কম নয়, কারণ আপনি স্ক্রিনে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন ওটার থিকনেস হচ্ছে আপনার 7.9 মিলিমিটার এবং ভর হচ্ছে আপনার আন্ডার 200 গ্রাম। তারও সত্ত্বেও এই স্মার্টফোনটিতে এত বড় একটি ব্যাটারি কিভাবে ব্যবহার করা হয়েছে? এক কথা এটি সম্ভব হয়েছে কিন্তু আপনার সিলিকন অ্যানোড ব্যাটারি দ্বারা মিনস এত 7300 mAh এর মতন একটি বিশাল ব্যাটারি এখানে দেওয়া হয়েছে। তবে শুধু এই ব্যাটারি না, আদার যে স্পেসিফিকেশন গুলো রয়েছে, আপনার পারফরমেন্স বলুন, ডিসপ্লে বলুন কিংবা ডিজাইন বলুন অথবা ক্যামেরা বলুন, অনেকটাই নজর করা স্পেসিফিকেশনের সাথে কিন্তু IQ Z10 দেশের বাজারে অফিসিয়াল ভাবে চলে এসেছে। আর এটি বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এর বেস ভেরিয়েন্ট অফারিং প্রাইস আমরা 20,000 রুপির মধ্যে দেখতে পাচ্ছি। আর বাংলাদেশে কিন্তু এর প্রাইস ধরা হয়েছে 32,000 টাকা 8 to 56 GB এর এম ভেরিয়েন্টের জন্য। তবে এটা যেহেতু একটা সদ্য গরম গরম স্মার্টফোন, তাই একটু ঠান্ডা হইতে দেন, মিনস প্রাইসটা ড্রপ হবে। তবে এটা আমি ভিডিও শেষে বলছি। IQ Z সিরিজের জনপ্রিয় সম্পর্কে নতুন করে কিছু আপনাদেরকে শেখাতে হবে না। তাদের যে প্রিভিয়াসলি যে মডেলগুলো লঞ্চ হয়েছিল আর কি, সেগুলো কিন্তু বাজারে বেশ ডিমান্ড ছিল। তারা কিন্তু বাজেটের মধ্যে কিন্তু গেমিং ভাইব দিয়ে থাকে স্মার্টফোন গুলোতে। তবে এবারের IQ Z10 কিরকম হতে হতে সবকিছু জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো, লাইক এবং ভিডিওতে শেয়ার দিতে ভুলবেন না। আমি অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে গিয়েও ভিজিট করে আসতে পারেন। স্মার্টফোনটি সম্পর্কে বলার আগে জেনে নিয়ে যাক এই স্মার্টফোনটিতে কি কি চেঞ্জ আমরা দেখতে পারবো IQ Z9 সিরিজের তুলনায়। যেখানে আমরা প্রথম আপগ্রেডটা দেখতে পারবো চিপসেট সেকশনে, যেখানে প্রিভিয়াসলি Z9 এ কিন্তু আমরা দেখেছিলাম MediaTek Dimensity 72004nm একটি চিপসেট, সেখান থেকে সরে কিন্তু এবারে দিয়েছে স্ন্যাপড্রাগন 7 এর Gen 3 এর মতন একটি 4nm চিপসেট। দেন ব্যাটারিতে তো অনেক বড় পরিবর্তন এসেছে, এটা আমি বারবারই বলছি, কারণ এটা ব্যাটারিটা হচ্ছে আপনার মেন হাইলাইট। যেখানে প্রিভিয়াসলি আমরা IQ Z9 এ পেয়েছিলাম 5000 mAh এর একটি ব্যাটারি, তার সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে Z10 এ এসে কিছুটা বড় পদক্ষেপ নিয়েছে, আমি বলবো 7300 mAh এর একটি ব্যাটারি, তার সাথে 19 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রিক, সবই বক্সে দেওয়া হয়েছে, সেপারেটলি বাই করতে হবে না। তবে এত বড় একটা ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু স্মার্টফোনটির ওজন আর ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট হালকা। এটা মূলত সম্ভব হয়েছে কিন্তু সিলিকন অ্যানোড ব্যাটারি দ্বারা। তবে এটা কার্বন না, কার্বন আর অ্যানোডের মধ্যে কিন্তু খুব মোটামুটি পার্থক্য আছে। তবে ব্যাটারি লাইফ কিংবা SOT আপনি কত সময় ধরে পাচ্ছেন সেগুলো অবশ্যই ইন ডিটেইলস রিভিউতে আলোচনা করা হবে। এটা জাস্ট স্মার্টফোনটি একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তবে আমি আশা করছি আসলে নর্মাল ইউজে 2-2.5 দিনের মতন একটা ব্যাটারি ব্যাকআপ আপনাকে নর্মালি দিয়ে দিবে, কারণ স্মার্টফোনটির ডিসপ্লে বলুন কিংবা প্রসেসর বলুন দুটোই কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট। যেখানে ডিসপ্লে হিসেবে আমরা 6.77 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবো, যেখানে 120 হার্জ এর মতন ফাস্ট রিফ্রেশ রেট তো রয়েছে, যেটাও আপনার প্রপারলি ভালোভাবে কাজ করে। ডিসপ্লেটি সাইড থেকে দেখলে কিছুটা কার্ভ মনে হবে, অনেকটাই কিন্তু স্লাইটলি কার্ভ করা হয়েছে। সাথে কন্টেন্ট ওয়াচিং এর এক্সপেরিয়েন্সটাও আপনার দারুণ থাকবে, কারণ এতে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে আপনার কিন্তু মাইক্রো কোয়াড কার্ভ একটি ডিসপ্লে, যার ফলে কিন্তু সব এক প্রকার ফুটে উঠবে। তবে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে এসে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করবে, কারণ এই প্রাইস পয়েন্টে বেসিক্যালি আমরা ডিউয়াল স্টোরেজ স্পিকার আশা করে থাকি। তবে এখানে আমরা মোনো স্পিকারই পাচ্ছি। তবে স্মার্টফোনটির সবকিছুই যে আপনার ভালো দিক থাকবে তা না। সাথে UFS 2.2 এর যে স্টোরেজ টাইপটা দেওয়া হয়েছে, আসলে এই প্রাইস পয়েন্টে কিন্তু আমরা UFS 3 এর উপরে স্টোরেজ টাইপ গুলো আশা করে থাকি। যেখানে ব্যাকে গাদা গাদা ক্যামেরা সেন্সর দেখলেও কাজের সেন্সর কিন্তু একটাই থাকছে, সেটা নিয়ে একটু পরেই বিস্তারিত আলোচনা করব। যেখানে ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে বলা যাক, যেটি দেশের বাজারে ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালারে অ্যাভেলেবেল থাকবে, যেটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, যেখানে ফ্রেম বলুন কিংবা ফুল বডি বলুন। তবে ব্যাকে এক প্রকার কিন্তু মার্বেল টাইপের একটা ফিনিশিং দেওয়া হয়েছে, যেটা লুকটাকে কিছু অংশ বাড়িয়ে দেয়। অল ওভার স্মার্টফোনটির লুক এক কথায় Vivo X200 সিরিজের মতনই ছিল। তবে ডিউরেবিলিটির দিক থেকে এসে কিছুটা মজবুত করার চেষ্টা করেছে, কারণ থাকছে আপনার মিলিটারি স্ট্যান্ডার্ড 810H এর কিন্তু সার্টিফিকেট, ফলে অ্যাক্সিডেন্টলি স্মার্টফোনটি পড়ে গেলে তেমন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য কিন্তু আপনার স্কচ সেনশনের প্রোটেকশন থাকছে। তবে ডিসপ্লেতে ওরা দাবি করেছে আপনার 5000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, এটা অবশ্যই আপনি ইউজ করতে পারবেন না। আপনি যে HBM বা হাই ব্রাইটনেস মোডটা রয়েছে 1300 নিটসের, ওইটাই ইউজ করতে পারবেন। ওটা মোটামুটি আমি ব্রাইটই বলবো রোদের আলোতে। পাশাপাশি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকেও দেখতে পাবো, যেখানে তারা আরো দিয়েছে Y1 L1 এর সাপোর্ট, যার ফলে আপনি নেটফ্লিক্সে কিন্তু ফুল এইচডি তে মুভিগুলো দেখতে পারবেন, তার সাথে HDR ও কিন্তু দেখতে পাবেন। ইভেন ইউটিউবে 4K এর অপশন তো রয়েছে। ওভারঅল ডিসপ্লে মোটামুটি ঠিকঠাকই কাতারে রাখবো। তবে হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি দিয়ে এসে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, এখানে কিন্তু আপনার মোনো স্পিকারই ব্যবহার করা হয়েছে। তবে সিঙ্গেল কিংবা মোনো স্পিকার ব্যবহার করার ফলেও স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট লাউড ছিল, সেদিক দিয়ে কিছুটা খুশি নিয়ে যায়। আর এই যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে ওইটার ফলে আপনার ডে টু ডে যেসব ডিসেন্ট মাল্টিটাস্কিং গুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে। তার সাথে আপনি যদি ডিসেন্ট লেভেলের হাই এন্ড গেম গুলো প্লে করে থাকেন সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা ব্যাকআপ দিবে। যেখানে পাবজির মতন গেম টাইনা টুনে 60 FPS রেখে প্লে করা যাচ্ছিল, তবে ওরা অফিসিয়াল ভাবে ক্লেম করেছিল যে 90 FPS প্লে করা যাবে। তো আমার মতে এটা খুবই শীঘ্রই আপনার আনলক হবে। তার সাথে আপনার যে ডেল্টা ফোর্স গেমটা রয়েছে সেটাও কিন্তু 60 FPS ভালোভাবে ডিসেন্ট ভাবে খেলা যাচ্ছিল। তবে ওভারঅল পারফরমেন্স কিরকম ছিল সেগুলো অবশ্যই ইন ডিটেইলস ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। যেখানে এর আনচুজ করে আমরা রেজাল্ট পেয়েছি অলমোস্ট 8 লাখের কাছাকাছি, সাথে LPDDR4X এর RAM আর UFS 2.2 এর ক্যাটাগরি। এখানে গ্রাহকরা ডিসঅ্যাপয়েন্টেড হবে তারা যদি
যদি ভালো করে আসলে সফটওয়্যার অপটিমাইজেশনটা না করে, আর যেটাকে প্রাইস পয়েন্ট আসলে নেগেটিভ কাতারে রাখা হতে পারে। অপারেটিং সিস্টেম এবং ইউজার ইন্টারফেস নিয়ে কিছু বলা যায়, ফান্টাস ওএস 15 এর সাথে আসা স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথেই রান করবে, যেখানে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেটটা দেখতে পাবো। তবে হ্যাঁ, এখানে 3 বছর কিংবা 4 বছর দিলে মেবি মোর দেন বেটার হতো, তবে আইকিউ এভাবেই দিয়ে থাকে 2-3 বছর। তার সাথে আমরা বেশ কিছু এআই ফিউচার দেখতে পারবো, তবে ইউআইটা আসলে একদমই ক্লিন তা না, এতে কিন্তু বেশ ব্লুটুথ এবং অ্যাডসেট দেখা দিবে, যেগুলো চাইলে আপনি আনইনস্টল কিংবা অফ করে দিতে পারবেন। আর বক্সে থাকা 90 ওয়াটের চার্জিং স্পিড তো রয়েছে 7300 mAh ব্যাটারিটাকে চার্জ করার জন্য, যার ফলে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে কিন্তু আপনার স্মার্টফোনটিকে ফুললি চার্জ করে নিতে পারবেন ইজিলি। এবারে কিছুটা প্রসঙ্গ ক্যামেরাকে নিয়ে বলি, যার ব্যাকে গাদা গাদা সেন্সর দেখলেও কাজের সেন্সর একটা এসে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ওয়াইড সেন্সরটি, তার সাথে ফ্রন্টে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে অবাক করার বিষয় এই যে উভয় ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K 30 fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তবে 4K ভিডিও করার সময় তেমন আহামরি খুব একটা স্যাটিসফাইং হবে তা না, আপনি সর্বোচ্চ 1080p ভিডিও করেই মজা পাবেন। যেখানে এবারে ক্যামেরাতে আমরা কিন্তু ন্যাচারাল এবং নরমাল এই দুটো অপশনই দেখতে পারবো। আর মেইন ক্যামেরা দ্বারা আপনি 1x 2x এ কিন্তু জুম করে ছবিগুলো তুলতে পারবেন, আর পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু 1x 1.5x এবং 2x এর অপশন দেখতে পাবেন। তবে এগুলো সফটওয়্যার বেস, ফলে ছবিগুলো তোলার পর জুম করার সময় একটু ফেটে যাবে, যেহেতু এখানে আপনার টেলিফোটো লেন্স থাকছে না। পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে মোটামুটি একটা ভালো রেজাল্ট এসেছিল, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ব্লার লেভেলের ইস্যু দেখতে পেয়েছিলাম, মানে কিছু ক্ষেত্রে ব্লারটা আসলে কম দিচ্ছে। অল ওভার প্রপার লাইট কন্ডিশনে ব্যাক ক্যামেরা দ্বারা মোটামুটি অ্যাজ ইউজুয়াল তাদের ভিভোর ক্যামেরা অ্যালগরিদম সম্পর্কে তো আপনারা জানেন, মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবিগুলো দিবে আপনাকে, মানে ছবিগুলো কিছু অংশে পপ টাইপের কিংবা বুস্টেড টাইপের হবে আর কি। তবে এসব নিয়ে অবশ্যই ইন ডিটেলস আলোচনা করা হবে, যেখানে আপনারা আরো ভালোভাবেই বুঝতে পারবেন। পাশাপাশি এতে ক্যামেরা টু এপিআই এর সাপোর্ট রয়েছে, ফলে ইন ফিউচার আপনারা কিন্তু জিক্যাম ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে অবশ্যই একজনের সাথে পরিচয় করে দিতে ভুলে গিয়েছে, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। আসলে এই আজারা লেন্সটাকে কেন দেওয়া হয়েছে বুঝলাম না, এর জায়গায় যদি একটা আল্ট্রা ওয়াইড দিলে মোর দেন বেটার হতো। এখন প্রশ্ন থাকতে পারে, ব্যাকে এতগুলো সেন্সরের কাজকে এখানেই আপনার বসানো হয়েছে আইআর ব্লাস্টারটিও, পাশাপাশি IP65 এর রেটিং, ডুয়াল সিম ট্রে, মোটামুটি এইসব স্পেসিফিকেশন নিয়ে অফার করছে আসলে আমাদেরকে IQ Z10। তবে তার মানে এই না যে এই প্রাইস পয়েন্টের মধ্যে এর আসলে কম্পিটিটর নাই, এর কম্পিটিটর অলরেডি আসতে চলেছে। আপনার রিয়েলমি নার্জো 80 প্রো, রিয়েলমি P3 আলট্রা, নাথিং ফোন 2A। তবে সব নিয়ে অবশ্যই ইন ফিউচার আমাদের চ্যানেলে ভিডিও আসতে চলেছে, তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। হ্যাঁ, প্রাইসিং সম্পর্কে বলেছিলাম, এটা যেহেতু আপনার রিসেন্টলি একদম গরম গরম লঞ্চ হয়েছে, বিধায় এটা প্রাইসটা কিন্তু আংশিক বেশি বলবো আমি। তবে আপনারা যদি কিছুদিন ওয়েট করতে পারেন, স্মার্টফোনটির প্রাইস কিন্তু ড্রপ হবে, আন্ডার 30,000 এর মধ্যে কিন্তু চলে আসবে। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।